কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ আগেই ঘোষণা করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার গভীর রাতে বৈঠকও হয়েছিল। তাদের সেই শীর্ষ বৈঠকেই স্থির হয়ে যায় যে আজকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে। 2019-এ আমরা যেরকম দেখেছিলাম যে 21শে মার্চ ভোট ঘোষণার বহু আগেই বিজেপি 164 জন প্রার্থীর নাম দেশে জুড়ে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল। 2024-এও ঠিক একই রকমভাবে এখনও পর্যন্ত দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার বহু আগেই বিজেপি 195 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল। আমাদের এ রাজ্যের 42টি আসনের মধ্যে 20টি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কারা হচ্ছেন সেই ঘোষণা করে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং সেখানে যে উল্লেখযোগ্য নামগুলি উঠে আসছে তার মধ্যে যেমন আসানসোল কেন্দ্রে পবন সিং, বিখ্যাত ভোজপুরি গায়ক, তার নাম যেমন উঠে আসছে, পাশাপাশি শিশির অধিকারী যে কেন্দ্রে লড়াই করে সাংসদ ছিলেন সেই কাঁথি কেন্দ্রে তাঁরই সুপুত্র সৌমেন্দু অধিকারীকে বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ফলে সেক্ষেত্রে দিব্যেন্দু অধিকারীর টিকিট পাওয়ার আশা তুলনায় ক্ষীণ। কিন্তু পরিবারবাদ নিয়ে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে বিজেপি, বলাই বাহুল্য। অন্যদিকে এরই পাশাপাশি পরিবারবাদ নিয়ে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের আরেকটি অস্ত্র, সুষমা স্বরাজের কন্যা বাঁশরী স্বরাজকে টিকিট দেওয়ায় বিরোধীদের হাতে সেই পরিবারবাদ নিয়ে আবারও একটি অস্ত্র উঠে এলো। এর পাশাপাশি যদি আমরা দেখি বিজেপির প্রার্থী তালিকা একটি গুরুত্বপূর্ণ দিক। এছাড়া আজকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষ্ণনগরের সভা, যেখান থেকে আবারও গতকালে আরামবাগে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। একদিকে তৃণমূল কংগ্রেসের যে ভোটের মূল ভিত্তি সেই মহিলা ভোট পাওয়ার জন্য তিনি যেমন একের পর এক বক্তব্য রেখেছেন, ঠিক তারই পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে লাগাতার আক্রমণ করেছেন টিএমসি। এই যে তিনটি আদ্যক্ষর তার ভিন্ন মানেও পৌঁছে দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রচারের জন্য। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে একবারের জন্য উঠে আসেনি সেই বিষয়টি সিএএ। প্রধানমন্ত্রী সিএএ নিয়ে একটি শব্দও খরচ করেননি। সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি আধার কার্ড বাতিল হয়েছে এবং সেই বাতিল হওয়ার পর সাধারণ মানুষের মনে আশঙ্কা ছিল, উদ্বেগ ছিল। তাই কি প্রধানমন্ত্রী এড়িয়ে গেলেন সিএএ প্রসঙ্গ? আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রত্যেকের মুখেই বারংবার উঠে এসেছে, কিন্তু প্রধানমন্ত্রী এ বিষয়ে নীরবতাকে অস্ত্র করলেন। কি ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল? এবং আজকে এই যে বিজেপি অ্যাডভান্টেজে থাকলো প্রার্থী তালিকা ঘোষণা করে, কতটা এগিয়ে রইল, বাকিরা কতটা পিছিয়ে পড়লেন, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব বাংলা বলছের মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জিশান আলী, আমাদের সঙ্গে রয়েছেন জিশান আলী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী, আমাদের সঙ্গে রয়েছেন শুভজিৎ সরকার সিপিএমের মুখপাত্র শুভজিৎ সরকার। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনায় আসবো, 20টি আসনে বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। এই প্রার্থীদের নামের মধ্যে বেশ কয়েকটি জায়গা অত্যন্ত অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই তার মুখবন্ধতেই সে কথা বলেছি। এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টি উঠে আসছে অবশ্যই, যে একদিকে যেমন পরিবারবাদ একটা ইস্যু হতে পারে, তার পাশাপাশি শত্রুঘ্ন সিনহাকে ওই এলাকায় উপনির্বাচনে প্রায় 3 লক্ষেরও বেশি ভোটে জিতিয়ে এনেছিল তৃণমূল কংগ্রেস। বিহারি এবং মূলত অবাঙালি ভোটের মধ্যে শত্রুঘ্ন সিনহার একটা আলাদা আবেদন রয়েছে, সে কথা মাথায় রেখেই তাকে প্রার্থী করে তৃণমূল, এবং তিনিও তার ওপর আস্থা রাখা যে ভুল হয়নি সেটাও প্রমাণ করেন। কিন্তু এবার তার বিরুদ্ধে আরেক বহিরাগত, শত্রুঘ্ন সিনহা যেমন বহিরাগত, আসানসোল কেন্দ্রে ঠিক আরেক বহিরাগত পবন সিংকে নিয়ে আসা হয়েছে। এবং সেই যে পবন সিংকে নিয়ে আসা হয়েছে, ভোজপুরি সিঙ্গার, তিনি কতটা বেগ দেবে সেই বিষয়টি অবশ্যই চর্চায় আসবে। আমি প্রথমে আসবো তৃণমূল কংগ্রেসের মানে সমর্থক জিশান আলী, তার তৃণমূল কংগ্রেসের হয়েই বক্তব্য রাখবেন তিনি। জিশান আলীর কাছে আসবো। জিশান, কিভাবে দেখছেন? আপনারা শত্রুঘ্ন সিনহাকে এনেছিলেন, বহিরাগত তকমা ছিল, বিজেপি সেই সময় বলেছিল বহিরাগতকে প্রার্থী করা হচ্ছে। আজকে তারাও একজন বহিরাগতকে নিয়ে এসেছেন, কিন্তু অবশ্যই তার জনপ্রিয়তা নিয়ে, অন্তত তার সিঙ্গার হিসেবে, শিল্পী হিসেবে তার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। কি বলবেন? দেখুন, ভোট তো হবে তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি। ক্যান্ডিডেট কে হচ্ছে না হচ্ছে সেটা অতটা ইম্পর্টেন্ট আমরা মনে করি না। সে পবন সিং আসুক বা ওনারা ভোজপুরি সুপারস্টার কেউ যদি নামাতে পারেন সেটা ওনাদের ইচ্ছা।
আজকে প্রধানমন্ত্রী বলে গেছেন যে তৃণমূল কংগ্রেস মানে পরিবারবাদ। তা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির কাছে প্রশ্ন করতে চাইছি, আজকে আমরা পার্লামেন্টে যাদের দেখতে পারি, ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে নির্মলা সীতারাম, আমাদের অনুরাগ ঠাকুর, অমিত শাহর ছেলে জয় সাহা বিসিসিআই টপ পজিশনে বসে আছে। আপনি বলার আগে তখন বললেন যে সুষমা স্বরাজের মেয়েকেও টিকিট দেওয়া হয়েছে, তাহলে এটা পরিবারবাদ নয়? আপনি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলছেন পরিবারবাদ দেখিয়ে, পরিবারতন্ত্র দেখিয়ে, উল্টো দিকে আপনারাই নিজের নেতা মন্ত্রীদের ছেলে সন্তান ভাই বোন সবাইকে টিকিট দিয়ে নেতা করছেন। এটা আমাদের বলার কথা। তো এটা খুব ন্যাচারাল না? বিজেপি ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে না, আর যেটা করে সেটা বলে না। আপনি বলছিলেন তৃণমূল কংগ্রেসের নতুন নামকরণ করে গেছেন নাকি? আমি সেই বিষয়ে অবশ্যই আলোচনা আসবো। আপনার কাছে একটা যেটা জানতে চাইছি যে এই যে সারা দেশের সঙ্গে বাংলাতেও 20টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল, এটা খানিকটা অ্যাডভান্টেজ নয় কি? কিসের অ্যাডভান্টেজ? কিসের অ্যাডভান্টেজ? সে তো নরেন্দ্র মোদী এসে এখানে বলেছিল 2021 নির্বাচনের আগে যে আপকি বার 200 পার। আপনারা দেখেছেন কি অ্যাডভান্টেজ পেয়েছিল তারা, আর তৃণমূল কংগ্রেস কিভাবে মানুষের আশীর্বাদ পেয়েছিল? আবারও বলছি, এই যে 20 জনের নাম ঘোষণা হয়ে গেল, তারা এবার তাদের মতো 20 জনের নাম ঘোষণা করলে কি হবে? তাদের কি বুথ স্তরে, গ্রাউন্ড স্তরে তাদের কোনো সংগঠন আছে ভারতীয় জনতা পার্টির? আমি কলকাতা টিভির মাধ্যমে ভারতীয় জনতা পার্টির তাবর নেতাকে প্রশ্ন করছি যারা বঙ্গ বিজেপি করেন, তাদের কোনো সংগঠন দেখতে পাই আমরা? শুধু ভোটের সময় এখানে পরিযায়ী পাখির মতো নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ আসবেন, এসে বলবেন যে আপকি বার এনডিএ 400 পার, যেমন 2021 বলেছিলেন আপকি বার 200 পার। কিছুই হবে না। বাংলার মানুষ জানে ভারতীয় জনতা পার্টিকে কোথায় রাখতে হবে, সেটা বাংলার মানুষ আগামী 2024 লোকসভা নির্বাচনে আবার প্রমাণ করবে। বাংলার মাটি যেটা নেতাজির মাটি, সেটা কখনো আরএসএস এর মাটি হবে না, এটা আমি আপনাকে আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আর বিজেপি বিগেস্ট জুমলা পার্টি, বি ফর বিগেস্ট, জে ফর জুমলা, পি ফর পার্টি। এত কথা শুনতে চায় না বাংলার মানুষ। উনি নিজে প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন যে প্রত্যেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব, সুইস ব্যাংক থেকে সমস্ত কালো টাকা। কোথায় সেই 15 লক্ষ টাকা? না, আমি অ্যাঙ্কারকে জিজ্ঞেস করছি, আপনি 15 লক্ষ টাকা নিশ্চয়ই পাননি, কেউ পায়নি এখানে। তাহলে আগে 15 লক্ষ টাকাটা দেয়, ওরা দিক, তারপরে সেখানে ডায়লগবাজি করবে, তার আগে নয়। আসবো প্রদেশ কংগ্রেস মুখপাত্রের কাছে। এই যে প্রাথমিক স্তরে একেবারে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তারা 20 জন প্রার্থীর নাম যে অ্যানাউন্স করতে পারছেন, এটা কি সাংগঠনিক দক্ষতার পরিচয় না? এটা খানিকটা বিজেপিকে এগিয়ে রাখলো না ভোটের আগে? কি মনে করেন? না, এটা একটা পারসেপশন তৈরি করার চেষ্টা যে দেখো উই আর অল ওয়েল প্রিপেয়ার্ড বিফোর ইলেকশন দেন দ্য আদার পার্টিজ হুইচ অপোজ আস। বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে লড়াই হবে, প্রচার হবে। নরেন্দ্র মোদী সারা বছর ধরে কি কি মিথ্যাচার করেছে, সেটা পরিবারবাদ থেকে শুরু করে হোক, ভারতীয় অর্থনীতি হোক। এখনও অ্যাভারেজে ভারতবর্ষে প্রতিদিন 2 জন করে কৃষক আত্মহত্যা করে। আমরা রিসেন্টলি দেখেছি আগ্রা সহ বিভিন্ন শহরে যুবক, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, অল্প পয়সার চাকরি করে, চাকরি চলে গেছে, আত্মহত্যা করেছে। একজন যুবক সপরিবারে আত্মহত্যা করেছে। এই ইস্যুগুলোকে অ্যাড্রেস না করে রাম মন্দির, অমুক মসজিদের তলায় শিবলিঙ্গ আছে, আগামী দিনে এটা করব, আগামী দিনে ওটা করব, এই মিথ্যে কথাগুলো, মিথ্যা প্রলোভন দেখানোর চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। আসছেন, মিটিং করছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু এই 20টা সিট ডিক্লেয়ার করে ওরা জাস্ট একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করলেন, এর সঙ্গে গ্রাউন্ড রিয়ালিটির কোনো সম্পর্ক নেই। মানুষ এবার জবাব দেবে ওর ভ্রান্ত অর্থনীতির বিরুদ্ধে এবং যে সামাজিক ধ্বংসের পথে ভারতবর্ষকে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী, তার বিরুদ্ধে মানুষ এবার উত্তর দেবে। শুভজিৎ, আজকে বিজেপি 20টা প্রার্থী ডিক্লেয়ার করেছে। এবার ব্যাপারটা হচ্ছে নরেন্দ্র মোদীকে এখানে এসে বিজেপির বাংলা যে ইউনিট, তাকে অক্সিজেন দিতে হচ্ছে। এখান থেকে এটা পরিষ্কার যে বাংলায় বিজেপি অপ্রাসঙ্গিক। এবার জানি না, গতকালের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদির যেই সেটিং এবং সিটিংয়ের যে বৈঠক, তার পরবর্তীকালে 20টা সিটে রফা হয়েছে বলে 20টার প্রার্থী তালিকা ডিক্লেয়ার হয়েছে কিনা জানি না। কিন্তু সবথেকে বড় কথা, 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে 42-এ 42, তারপরে তৃণমূল কংগ্রেস 34 থেকে 22-এ নেমে গেছে, যদি ভুল না করি, প্রায় অর্ধেকের কাছাকাছি চলে এসেছিল। তো মোদি আজকে বলছে 42-এ 42। তো বিজেপি 18 ছিল, আমার মনে হয় হাফেরও কম, সিঙ্গেল ডিজিটে চলে যাওয়ার কথা। আমার মনে হয় তাও সেটা হওয়াটা ডিফিকাল্ট বিজেপির জন্য। একটা সিটও বিজেপি বলতে পারবে যেখানে ওরা জিততে পারে। পশ্চিমবাংলার মাটিতে দেখুন, বিজেপি একটি বাইরে থেকে আমদানি করা পার্টি। আমি মনে করি না যে বহিরাগত বা ভূমিপুত্র কনসেপ্ট এক্সিস্ট করে, কিন্তু তাও যদি আপনি দেখেন, দেখুন আপনার যদি বুথে লোক না থাকে, আপনার পশ্চিমবাংলায় প্রায় 1 লাখের কাছাকাছি বুথ যদি সমস্ত কিছু ধরা হয়, অক্সিলারি বুথ ধরে এই 1 লাখ বুথে তো আপনাকে এজেন্ট বসাতে হবে। 1 লাখ বুথে লোক চাই। আপনার কিছু বাইরে থেকে আপনি এনে প্রচার করলেন বা আপনি কিছু লোক জড়ো করলেন, টাকা দিলেন, এ দিয়ে তো নির্বাচন হয় না।
নিশ্চিতভাবে বিজেপি অন্যান্য রাজ্যে কিছু কিছু রাজ্যে হতে পারে তার প্রাসঙ্গিক, কিন্তু পশ্চিমবাংলার যারা যদি আপনি ধারা দেখেন 19-21 তাদের গ্রাফটা ডিসেন্ডিং গ্রাফ, অ্যাসেন্ডিং গ্রাফ না, কিন্তু দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি বিকল্প হিসাবে উঠে আসতে পারে, অবশ্যই বাম এবং কংগ্রেস এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি তাদের 21 সালে তাদের ভোট কমার পর থেকে যেভাবে তাদের অ্যাসেন্ড করে যে ইনক্রিজ হচ্ছে পার্সেন্টেজ এবং মুভমেন্টের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বিকল্প হিসেবে বাম এবং কংগ্রেস উঠে আসছে। পশ্চিমবাংলায় তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেসের লড়াই, পশ্চিমবাংলায় বিজেপি কোনো প্রাসঙ্গিকতা নেই। এখানে মোদি এসে একটুখানি রাম মন্দির ধর্ম অন্য কিছুকে দিয়ে একটা অন্য পরিবেশ তৈরি করতে চাইছে, বা আরেকটা জিনিসও হতে পারে, আমি জানি না যে তৃণমূল কংগ্রেস চাইছে কিনা যে বিজেপিকে এনে একটা নতুন অপোজিশন ক্রিয়েট করতে। দেখা যাক, এই বিষয়ে আলোচনা চলবে, কিন্তু বিজ্ঞাপনী বিরতির একটা সময় হয়েছে। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো আলোচনায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, 20 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে অনেক সিটিং এমপি রয়েছেন, এমএলএদেরও এখানে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। যেমন হিরণ চট্টোপাধ্যায়কে দাঁড় করানো হয়েছে ঘাটাল কেন্দ্রে দেবের বিরুদ্ধে। ফলে সেই জায়গা থেকে এর আগেই আমরা একটা দেখেছিলাম, হিরণ দেবের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। এবার সেই চ্যালেঞ্জেই তাকে নামিয়ে দেওয়া হলো। দেব ওই জায়গা থেকে সরে যেতে চেয়েছিলেন আপনাদের দলের। সেক্ষেত্রে জিশান, কি মনে হয়, মানে এই লড়াইটা আপনাদের জন্য কতটা উদ্বেগের হবে? দেখুন, হিরণবাবু তো এর আগেও খড়গপুর থেকে দাঁড়িয়েছিলেন। উনি ওখান থেকে কি ফলাফল করেছেন না করেছেন আপনারা জানেন, খড়গপুরে মানুষ কি বলেছে ওনাকে নিয়ে সেটাও জানেন। আমি সেটাতে ঢুকছি না। কদিন আগে আবার একটা ছবি ভাইরাল হয়েছিল, যেটাকে উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে তকমা দেখিয়ে সেটাকে মানুষের মধ্যে থেকে সরিয়ে দিয়েছেন। তো হিরণবাবু কি মাঝখানে তৃণমূল কংগ্রেস জয়েন করতে চেয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, দেব যদি ঘাটাল থেকে দাঁড়ায়, দল যদি ঠিক করে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মনে করে দেব ঘাটাল থেকে ক্যান্ডিডেট হবে, আমি মনে করি বাংলার মানুষ, ঘাটালের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে দেবকে অবশ্যই জয়ী করবে। সেখানে ফ্যাক্টর নয় হিরণ চট্টোপাধ্যায় বা অন্য কোনো টলিউডের ইন্ডাস্ট্রিরও যদি কোনো অ্যাক্টরকে দাঁড় করিয়ে দেবে, ফ্যাক্টর হবে না। আর যদি ইন্ডিভিজুয়াল আপনি লড়াইয়ের কথা বলেন, যেহেতু আপনি চ্যালেঞ্জের উল্লেখ করলেন যে হিরণবাবু নাকি চ্যালেঞ্জ করেছেন দেবকে, তো গোটা বাংলা জানে মানুষ হিসেবে দেব কিরকম আর হিরণ কিরকম। সো বাংলার মানুষ সেটা ডিসাইড করে নেবে, বিতর্ক কোনো বিষয় না। আমি একটা কথায় আসতে চাই, বিরতির আগে এখানে শুভজিৎ বাবু আছেন বামফ্রন্টের পক্ষ থেকে, উনি বলছিলেন যে মোদিবাবুর সাথে কালকে নাকি দিদির কোনো সেটিং এর জন্য আজকে 20টা টিকিট ফাইনাল হয়েছে, এসেক্ট্রা এসেক্ট্রা। 2019-এর লোকসভা নির্বাচন আমরা কেউ ভুলিনি। হ্যাঁ, এখন উনি এখানে বসে বলবেন যে 2019-এর নির্বাচনের সময় বোঝাপড়া হয়েছিল বলে ওরা 18খানা সিট পেয়েছিল, বাট আমরা কেউ স্ট্যাটিস্টিক্সকে ডিনাই করতে পারি না। স্ট্যাটিস্টিক্স এটাই বলে 2019 লোকসভা নির্বাচনে 30% ভোট যেটা সিপিএম এর ভোট ব্যাংক ছিল, সেখান থেকে সিপিএম এর ভোট ব্যাংক নেমে আসে 7%। 23% ভোট সরাসরিভাবে শিফট করে ভারতীয় জনতা পার্টির দিকে। ব্যর্থতা কাদের? সিপিআইএম এর ব্যর্থতা। তারা নিজেদের ভোটার ধরে রাখতে পারেনি বলে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হচ্ছে। আর আজকে ওনারা কত ইজিলি বলে দেন যে তৃণমূল কংগ্রেস চাইছে নাকি এখানে বিরোধী হিসেবে ভারতীয় জনতা পার্টি উঠে আসুক। আরে কোনো দল চাইলে কেউ উঠে আসবে না, মানুষ যাকে চাইবে সে উঠে আসে। মানুষ চেয়েছিল বলে সিপিএম এর পতন হয়েছিল, মানুষ চেয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এলো। মানুষ এখন আপনাদের চাইছে না বিরোধী হিসেবে, তাই হয়তো আপনাদের থেকে ভোটার সরে যাচ্ছে। এটা আপনাদের সেটা কি চাইবে মানুষ, সেটা ফিউচার বলবে, মানে আমি জানি না, ভবিষ্যৎ বলবে। তৃণমূলের মুখপাত্র উনি এখন মানে তৃণমূল থেকে বিজেপিতে যাবে না তৃণমূলে থাকবে, এই নিয়ে একটা বেশ খেলাধুলো চলছে টিভির মধ্যে। আমি জানি না খগেন মুর্মুর নাম ওনার মনে আছে? খগেন মুর্মু নিশ্চয়ই খগেন, আরো তোমায় আমি কোন দল করতেন 20টা নাম বলে দিচ্ছি। সে ঠিক আছে, এক আর 20 করলে তো আর ভুল অন্যায় ইকুয়ালাইজ করা যায় না। সিপিআইএম থেকে এক্সপেলড হয়েছে, বিজেপিতে গেছে, তৃণমূলে গেছে, 20, 30, 50 জনের নাম বেরোতে পারে, কিন্তু সে আবার সিপিআইএম এ চলে এসেছে, এই নজির আপনি দেখাতে পারবেন না। কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে গেছে, আসতে চাইনি। আপনার পার্টিকে হয়তো ততটা ইম্পর্টেন্ট মনে করে, একবারও কথা বলিনি, ইচ্ছা করে মনে করে, তুমি তোমার কথা শুনতে চেয়েছি। ব্যাপারটা হচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে গেছে, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে একাধিক নাম উঠে আসবে, আবার তৃণমূলে চলে এসেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। মানে তৃণমূল পার্টিটা খোলা দরজা, যখন যে আসবে ঢুকবে, চুরি চামারি করবে। বিজেপিও আলাদা কি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আমি বলিনি, মুকুল রায় বলেছে। যাহাই বাম তাহাই রাম, যাহাই বাম তাহাই রাম কিনা সেটা তো ইতিহাস জানে, ইতিহাস বলবে যে বামপন্থীদের সঙ্গে বিজেপির লড়াইটা চিরদিনের লড়াই। তৃণমূল তো পার্টিটাই তৈরি হলো হচ্ছে বিজেপির অনুদানে, বিজেপি অনুমোদন। আমি ভুল বলছি না, এটা সংবাদ মাধ্যম এবং যারা রাজনীতি নিয়ে খবর রাখে তারা জানে। আমার কথা খুব সহজ,
আমার কথা বিজেপি তৃণমূলের আমলে বেড়েছে নাকি বাম আমলে বা কংগ্রেসের আমলে বেড়েছে, এটা তো পরিষ্কার। বামফ্রন্টের সময় বিজেপির একটা পঞ্চায়েতে জেলা ক্ষমতা ছিল না, কংগ্রেসের আমলে বিজেপি যাই ছিল, যেই পার্টি ছিল তাদের একটা জায়গায় জেতার ক্ষমতা ছিল না। তৃণমূল এলো 2016 বিজেপি বিধায়ক জিতলো, 2021 বিজেপি হঠাৎ করে সংখ্যাটা 70-77 হয়ে গেল। এবার ব্যাপারটা কি, আমি বলছি যে সেটিং না সিটিং, আমি প্রশ্ন করলাম, আমি জানি না, আমি তো বলছি না সেটিং বা সিটিং হয়েছেই, কিন্তু দেখুন ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি, আমি একটা কথা বললাম তাতে যদি উনি উস্কে গেলে, এখান থেকে প্রমাণ হয় যে আমার কথাটাই হয়তো ঠিক, যে কারণে উনি রিঅ্যাক্ট করছে। আসলে কথাটা কি, কথাটা খুব সহজ স্পষ্ট কথা, এখানে বিজেপিকে অক্সিজেন দেওয়ার মূলে হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস যদি না চাইতো তাহলে বিজেপি এখানে বড় হতো না। কারণ বামেদের সময় তো বিজেপি বাড়তে পারেনি, ঠিক সময় দাঙ্গাবাজি করলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে দাঙ্গাবাজি করলে মেরে মাথা ভেঙে দেওয়া হবে। এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলার ক্ষমতা আছে? বলার ক্ষমতা নেই। কারণ উনি চান বিজেপি এখানে বাড়ুক, কারণ বিজেপি বাড়লে তৃণমূলের সুবিধা। কাছে সুমন রায়চৌধুরী কিভাবে দেখছেন এই অভিযোগকে? দেখুন, যদি ডেটা দেখেন, যদি স্ট্যাটিস্টিক্স চেক করেন, বামফ্রন্ট আমলে আর তৃণমূলের আমলে দুটো চেক করে দেখুন, বিজেপির শাখা, আরএসএসের শাখা কোন আমলে পোস্ট 2014 সবচেয়ে বেশি বেড়েছে পশ্চিমবঙ্গে। এবং এইটা দিদি খুব কনসাসলি বাড়তে দিয়েছেন, কারণ সরকারে আসার কিছুদিনের মধ্যে থেকেই সেই ত্রিফলা কেলেঙ্কারি দিয়ে তৃণমূলের কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল। সেই ত্রিফলা থেকে চাকরি বিক্রি থেকে মা বোনেদের ধর্ষণ, সব এই তৃণমূলের আমলে হয়েছে। তাহলে নিজের ভাই বোন, দলের লোক, নেতা, তাদের জেল যাত্রার থেকে কিভাবে বাঁচাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে সারেন্ডার না করে? আমি কোন বৈঠককে বলছি না সারেন্ডার করার জন্য রাজভবনে যেতে হয় না। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, আমরা তার কাছ থেকেও শুনবো এই অভিযোগের উত্তর। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন বিজেপির মুখপাত্র সৌমিক রাহা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। সৌমিক, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আজকে আপনাদের এই যে 20 জনের প্রার্থী তালিকা বাংলার জন্য ঘোষণা হয়েছে, সেই বিষয়টি নিয়ে চর্চা চলছিল বাংলা বলছের মঞ্চে। সেখানে একদিকে যেমন প্রশ্ন উঠছে, আপনারা শিশির অধিকারীর যে কেন্দ্র, সেই কেন্দ্রে সৌমেন্দু অধিকারী, তাঁরই সুপুত্র বাদে অন্য কোনো ক্যান্ডিডেট আপনারা খুঁজে পেলেন না, যে বিজেপি বারংবার পরিবারবাদের কথা বলে। ফলে সেখানে একটা যেমন প্রশ্ন উঠছে। তারপর আসানসোলে আপনারা বহিরাগত তকমা দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহাকে, আপনারাও একজন পবন সিং ভোজপুরি সিঙ্গার, তাকে আপনারা নিয়ে এসেছেন আসানসোল কেন্দ্রে। এই প্রশ্নগুলো উঠছে না। দেখুন, এখানে প্রেক্ষিতটা বুঝতে হবে। যেখানে আজকে আপনার মেদিনীপুরে, ওইখানে স্থানীয় ক্ষেত্রে কিন্তু অধিকারী পরিবার বলে নয়, এখানে প্রত্যেকে শিশির অধিকারী, সৌমেন্দু অধিকারী, এদের একটা বিশেষ প্রভাব আছে। এবং প্রভাব এ তো শুধু আজকে নয়, এরা বিপিন অধিকারীর সময়কাল থেকে সেই প্রভাব চলছে। আর এই প্রভাব যথেষ্ট জনমানসের মধ্যে রয়েছে। এবং জননেতা তকমা, শুভেন্দু অধিকারীকে জননেতা তকমা, তার পেছনেও কিন্তু এই টোটাল মেদিনীপুরের মানুষের যথেষ্ট। এবং দ্বিতীয় বিষয় একটা, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হারানো, নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে পারে, যে কিনা জননেত্রী বলে চারিদিকে, যাকে কখনো যেরকম বলা হতো অর্জুনের রথ, কখনো যুধিষ্ঠিরের রথ, কখনো রথের চাকা মাটি ছোঁয় না, ঠিক সেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারানো যায়। এটা কিন্তু যে দেখিয়ে দিয়েছেন, সেটা 1956 ভোটে আজকে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জনপ্রতিনিধি হিসাবে সুষমা স্বরাজের কন্যারও কি এরকমই একটা? দেখুন, আমি দিল্লিতে, আমি এই বিষয়ে বলি, দিল্লিতে আমি একটা কথা বলছি যে শ্রমিক যখন এই ব্যাখ্যা দিচ্ছে, তাহলে জিসানো ব্যাখ্যা দেবে। না, তোমাদের ব্যাখ্যা দেওয়ার, শুভজিৎ অনেক ব্যাখ্যা দেওয়ার সময় পাবে, আমার কথাটা শেষ করে নাও। না না, আমি তো জাতীয় দল, গীতা মুখার্জি আমি বলছি তাহলে জিসানো এক ব্যাখ্যা দেবে। কালীঘাটে তাহলে ওই চত্বরে ঠিক আছে, আসলে তুমি পরিবারবাদ নিয়ে কথা বলো, পরিবারবাদ গায়ে ছাকা লাগছে। না না, পরিবারবাদ নিয়ে গায়ে ছাকা লাগছে। সৌমিকের টাইম দিয়ে আপনারা সাপ্লিমেন্ট করছি। আমি একটা কথা বলছি, ও আমাকে ও আমাদের বলল যে
তাদের একটা বিশেষ প্রভাব আছে, একটা রাজনৈতিক পরিবার। তাহলে 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 না না না, এই কথাটা আমি বলছি, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব নেই, এবং এর প্রমাণ হচ্ছে বিগত লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নিজের বুথে হেরেছেন। শুধুমাত্র তাই নয়, বিগত পৌরসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী বলছেন আমি বাড়ি থেকে বেরোতে পারি না, আমার গাড়ি চারিদিকে ঘিরে ধরে পাড়ার লোকেরা, কাউন্সিলর। আচ্ছা, মুখ্যমন্ত্রীকে নিয়ে বলছি, বামেদের এত গায়ে লাগছে কেন? শুভজিৎ গায়ে এত লাগছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলছি। আসলে এখন তোমার নেত্রীও মমতা ব্যানার্জি, তৃণমূল চুপ করে আছে, প্রতিবাদ করছে না। আসলে বামের সাথে ফিশ ফ্রাইয়ের কি এটা বাংলার মানুষ দেখুন, ফিশ ফ্রাইয়ের কি গুণ যে ফিশ ফ্রাই একদম টপ টু বটম মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এটা প্রশ্ন করেছিলাম, জাস্ট একটা কথা বলছি। আপনি খুব সুন্দর বলেছেন যে একটা পরিবারের সেই বিপিন অধিকারী সময় থেকে একটা প্রভাব আছে, সেই জন্য সেটাকে পরিবারবাদ না ধরে একটা রাজনৈতিক প্রভাবিত পরিবার যার অঞ্চলেই সব আপনি বললেন। তো তাহলে না না, আমি যেটা বলেছি পরিবারবাদ হিসাবে নয়, সৌমেন্দু অধিকারীর ওখানে ওই রাজনৈতিক প্রভাব আছে। জানা আছে কিনা জানি না, শুনে নিন, সৌমেন্দু অধিকারী এখনো ওখানে প্রত্যেক মানে এলাকার চায়ের দোকানে দোকানে রবিবার করে ভিজিট করে, রবিবার কোনো অফিসে নয়, চায়ের দোকানে বসে মানুষের কথা বুঝলাম তিনি জননেতা। বেশ, তারপরে প্রশ্নটা শুনি। সৌমেন্দু অধিকারী জননেতা, হ্যাঁ, সচিন পাইলট জননেতা নয়, বা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন কংগ্রেসে ছিল জননেতা ছিল না, এখন জননেতা হয়ে গেছে, জননেতা নয়। সচিন পাইলটকে নিয়ে আমাদের আপত্তি নেই, আপত্তি তো আপনাদের যিনি মুখ্যমন্ত্রী ছিল অশোক গেহলতের, আমাদের কিসের আপত্তি? আমি সচিন পাইলটকে নিয়ে শ্রদ্ধা করি, মানে আমি তো চাইছিলাম সচিন পাইলট। আপনি বলতে দেবেন না? না না, আপনি বলতে দেবেন না, তাহলে পুরো প্যানেলটা বলতে দেবেন না, বলে শুনুন না সচিন পাইলটকে। না না, প্রশ্নটা শুনুন। আরে প্রশ্নটাই তো শুনলো না। তাহলে সচিন পাইলট জননেতা নয়, জ্যোতিরাদিত্য যখন কংগ্রেসের জননেতা ছিল না, ভূপিন্দর সিং হুডার ছেলে দীপিন্দর হুডা রাজনৈতিক প্রভাব নেই, এগুলো তাহলে মেনে নিতে হবে আর কি। ওদের ক্ষেত্রে ওরা যখন বাপের ছেলেকে দেবে, মায়ের মেয়েকে দেবে, তখন তারা বিরাট। সুষমা স্বরাজের মেয়ে বাসু স্বরাজের নাম তুমি শুনেছো কোনোদিন আলোচনায়? একজন আইনজীবী, এছাড়া কোনো পরিচয় নেই। কেন পেল? আপনি জানেন না, আমি কিচ্ছু জানি না, আমি একটাই জানি, তোমরা মিথ্যাবাদী রাজনৈতিক দল, জানেন আপনারা মিথ্যাবাদী রাজনৈতিক দল। আমি একটা জিনিস জানি, ওখানে একটা মিথ্যার পরাকাষ্ঠা এই ভারতীয় জনতা পার্টি। বাসুরিদিকে টিকিট দেওয়া উচিত। গতবার যখন সুষমা স্বরাজ আসবো একবার মোহাম্মদ জিশানের কাছে। জিশান, এই যে বারংবার প্রশ্নটা উঠছে, তার প্রেক্ষিতে এই যে পরিবারবাদ এবং বহিরাগতর উত্তর আমরা এখন অবধি পেলাম না। আমি আপনার কাছে আসছি, পরিবারবাদ নিয়ে যে তথ্য দিচ্ছেন বা যে তত্ত্ব আওড়াচ্ছেন বিজেপির মুখপাত্র, আপনি সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, বিজেপির মুখপাত্র তো তথ্য ওড়াবে, খুব স্বাভাবিক না? আপনি কাকে প্রশ্ন করছেন? এদের দলে যদি লোক থাকতো তাহলে তৃণমূল যাদেরকে তাড়িয়েছে, লাথি মেরেছে, তাদেরকে নিয়ে নেতা করতো না। আজকে খারাপ লাগে যে সৌমিক রাহা, আমি জানি না ও শুরু থেকে বিজেপিটা করে কিনা, যদিও শুরু থেকে বিজেপিটা করে, তাহলে আজকে ওখানে ওকে বসে টিভিতে বলতে হচ্ছে টু ইমপ্রেস শুভেন্দু অধিকারী, যাকে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। আজকে দিলীপ ঘোষদের জন্য এদের মুখে কথা বেরোয় না। আজকে শুভেন্দু অধিকারীকে কিভাবে ইমপ্রেস করব, আজকে কিভাবে তৃণমূলে আসা নেতাদেরকে ইমপ্রেস করব, এটাই এদের পাওনা। ভাই আমি জানি, আচ্ছা ওকে কি চুপ করাবেন? ও শোয়ে শুনতে আসেনি বলে কি বলতে থাকবে? ভাই তুমি, ভাই তুমি চুপ করো, ভাই তুমি চুপ করো, ভাই এটা নাগপুর নয়, ভাই এটা নাগপুর নয়, এটা কলকাতা। কথা বলতে দাও, ভদ্রতা রাখো। তোমাকে কয়েকটা প্রশ্ন ছুড়বো, তার উত্তর দেবে তুমি। আজকে
তোমার এই প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রধানমন্ত্রী, তোমার বড় নেতা নরেন্দ্র মোদী এসে বলেছেন পরিবার নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন। আজকে আমি কয়েকটা নাম বলছি, তুমি বলবে এদের পরিচয়, নিজস্ব পরিচয় কি এদের। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুষমা স্বরাজের কন্যা, অমিত শাহের ছেলে জয় শাহ, ধর্মেন্দ্র প্রধান, অনুরাগ ঠাকুর, নির্মলা সীতারাম, এদের বাবা, এদের পরিবারের লোকজন এরা নেতা ছিল বলে আজকে এরা টিকিট পাচ্ছে। ভাই তোমাদের লজ্জা হওয়া উচিত। আজকে তো আমরা জয় শাহকে দেখেছি একটা ভিডিওতে, উনি ব্যাট করতে নেমেছে, উনি ব্যাটই ধরতে পারেন না, উনি ক্রিকেটের সিও বোঝেন না, উনি বিসিসিআই এর টপ পজিশন। এই ভাই দাঁড়াও, এই ভাই দাঁড়াও, নির্মলা সীতারামন সফল রাজনীতি, একদম কেউ বলতে দিচ্ছে না, ওটা বলতে দিচ্ছে না, বাঁশুরি স্বরাজ সৌমিক রাহার কাছে আমার একটা প্রশ্ন আছে। অনুরাগ সিং ঠাকুর একদম সফল রাজনীতিবিদ, কারণ ঠিক লাইনে বলে দেশ কি গদ্দারও কো গোলি মারো। খুব গায়ে লাগে, বিজেপি মুখপাত্রের কাছে আমার প্রশ্ন, গত দুদিন কৃষ্ণনগর এবং আরামবাগ, গতকাল আরামবাগ, এই দুদিন আর ওর মতো বলার আওয়াজ আমাদের নেই, পাচ্ছি না আমরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুটি সভাতে কোথাও দেখতে পাওয়া গেল না দিলীপ ঘোষকে, কারণ কি? দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি গোটা বাংলা জুড়ে অনেকগুলি সভা করবেন, অনেকগুলি সভা করবেন। এখানে শুধুমাত্র দিলীপ বাবুকে নয়, এখানে আমাদের কেন্দ্রের অনেক মিনিস্টার আছে, তাদেরকে পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। তো সুতরাং স্থানীয় এক একটা জোন আসন বেরিয়েছে, দিলীপ ঘোষের নাম নেই না, দিলীপ ঘোষের 20টা, এরপরে অনেকেরই নাম নেই, এরপরে বাকি আমাদের দেবশ্রীদির নাম নেই, অনেকেরই নাম নেই, যেগুলো এরপরে বেরোবে, এখনো বাকি রয়েছে। 20টা প্রাথমিকভাবে আসন বেরিয়েছে, এরপরে অনেকগুলো 22টা আসন বাকি রয়েছে। এবং দিলীপ দাস যে আসন, এত ছোট নাকি, এত ছোট নেতা যাকে দক্ষিণবঙ্গে প্রধানমন্ত্রী সভা করছেন, না ছোট বড় নেতার ব্যাপার নয়, আমাদের এটাই তো ভুল ধারণা। আমাদের ভারতীয় জনতা পার্টির দলের আমাদের কাছে একটাই জিনিস, পদ্ম ফুল ফার্স্ট। আমাদের পদ্ম ফুল ফার্স্ট, সেই বিষয়ে আলোচনা আসবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই প্রার্থী তালিকার মধ্যে একদিকে যেমন পরিবারবাদ, তার পাশাপাশি অনেকগুলি ইস্যুই উঠে আসছে। আমি আসবো একবার সিপিএম এর কাছে, সিপিএম এর মুখপাত্র শুভজিৎ সরকার, আপনি শুনছিলেন আগে বক্তব্য। আমি আরেকটি বিষয় যেটা নিয়ে আসবো, অবশ্যই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। আজকে একদিকে যেমন আমরা বললাম পরিবারবাদ হিসেবে শিশির অধিকারীর ক্ষেত্রে সৌমেন্দু অধিকারী, সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজ, তাকেও টিকিট দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে 2021 সালে সেই যে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়া হয়েছিল, সেই ঘটনায় আশিস মিশ্রা, তাকে ফের টিকিট দেওয়া হয়েছে। এবং সেই টেনিকের টিকিট দেওয়াটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কিভাবে দেখছেন শুভজিৎ, যার বিরুদ্ধে অভিযোগ তাকে আবার এই টিকিট দেওয়া? দেখো, প্রথম কথা তোমায় বলি, তুমি যে পরিবার তাদের কথা বলছো না, দেখো নেতার ঘরের ছেলে বা রাজনীতির করা লোকের ছেলেরা যদি রাজনীতি করে এতে অসুবিধা নেই, কিন্তু রাজনীতি করা লোকের ঘরের ছেলে বলে সে নেতার ছেলে নেতা হয়ে যাবে, এটা কোনোদিনই সমর্থনযোগ্য নয়। এখন ধরো কারোর বাবা রাজনীতি করছে 40 বছর 50 বছর ধরে, বা দাদু করতো, সেও রাজনীতিতে অনুপ্রাণিত হচ্ছে, কারণ ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না, কিন্তু ওটাই তার প্লাস পয়েন্ট যে তার বাবা মন্ত্রী বা তার বাবা নেতা বলে, এটা সমর্থন করা যায় না। আর এই বিজেপিকে তো আমরা দেখেছি বিভিন্ন সময় অন্যান্য রাজনৈতিক দলকে বলে যে পরিবারবাদের কথা, কিন্তু এখন যখন টিকিট দেওয়ার ক্ষেত্রে হয় তখন বিজেপি অন্য কথা বলছে। আমার সবথেকে অবাক লাগে যে বিজেপিকে আমরা জানতাম কি, বিজেপি আমাদের পলিটিক্যাল আইডিওলজিক্যালি সবথেকে বড় শত্রু, কিন্তু বিজেপির নির্দিষ্ট একটা ভাবনা আছে, সেই ভাবনাটা হতে পারে আমাদের থেকে আলাদা। আমরা জানতাম বিজেপি মানে, বিজেপির লোকজন বলতো যে পদ্ম ফুল বা আমাদের আদর্শ আমাদের কাছে সবথেকে বড়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিজেপি এখন চোর চিটিং বা শুভেন্দু অধিকারী তাকে ডিপেন্ড করতে হচ্ছে। আমি বলছি আমার পার্টি এই কাস্তে হাতুড়ি তারা পিছনে, এটা আমাদের কাছে এটা সবথেকে বড় সম্বল, আমাদের কাছে ব্যক্তি নয় দল, কিন্তু বিজেপি এই ব্যক্তি নয় দলের কথা বলতে বলে আমরা জানতাম কিন্তু সেটা হচ্ছে না। এখানে বিজেপির প্রতিনিধি বলছে যে শুভেন্দু অধিকারীদের পরিবারের প্রভাব আছে, তারপরে বিজেপির যে কর্মীরা যে কার্যকর্তারা ওখানে লড়াই করলো, তৃণমূলের বিরুদ্ধে লড়লো, তাদের কোনো ভূমিকা নেই। এখান থেকে আমরা বিজেপির লোকেদের কাছে বলবো, আমি আর 10 সেকেন্ড নেবো, অনুরোধ জানাবো যে বিজেপি কোনদিন তৃণমূলের বিরুদ্ধে হতে পারবে না। আর তুমি বলছো না যে চাকা দিয়ে গাড়ি চাপা দিয়ে কৃষকদের মেরেছে তাদেরকে কেন টিকিট দিয়েছে, যারা প্রতিবাদ করেছে এবং প্রতিবাদীদের দমন করেছে, যারা ভারতবর্ষের বিপক্ষে থেকেছে, সেই তাদেরকে সবসময় বিজেপি অনুপ্রাণিত করেছে, সে স্বাধীনতা সংগ্রামে লড়াই হোক বা আজকে কৃষক আন্দোলনে যারা আক্রমণ করেছে তাদের ক্ষেত্রে হোক। আসবো তৃণমূল কংগ্রেস।
আজকে ওদের সব থেকে বড় নেতা নরেন্দ্র মোদী, এদের তো বিজেপি সরকার নয়, মোদী সরকার। সেই সরকার নিজেই আজকে এসছে বাংলায়, এসে আজকে কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলে গেছে। বলছে যে বাংলার সরকার সবকটা স্কিমকে নাকি স্ক্যামে পরিণত করে ফেলে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই আমাদের রেসপেক্টেড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকে। মানরেগাতে 100 দিনের কাজে বেঙ্গল স্টুড ফার্স্ট 5 টাইমস ইন আ রো, এই রিপোর্টটা ওয়েস্ট বেঙ্গল সরকার তৈরি করেনি, এই রিপোর্টটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি করে। আমরা সেই আলোচনা যাব, কিন্তু আমি এই বিষয়টা যেটা আসতে চাইছিলাম, এই যে অজয় মিশ্র টেনিকে ফের আমি এই বিষয়গুলোতে আসছি। আমি প্রথমে এটাই বলবো যে বিজেপি কি বলছে না বলছে সেটা বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধিমান, আর বাংলায় শিক্ষা আছে, মানুষ জানে যে বিজেপি যেটা বলছে ঠিক বলছে কি ভুল বলছে। আজকে তারা বলছে যে স্কিমগুলো স্ক্যাম হয়ে যাচ্ছে, মানরেগাতে আমরা টপ পজিশন, তার মানে সেকেন্ডলি অজয় মিশ্রকে টিকিট দিয়েছে। আমরা ভুলে যাইনি সেই ঘটনাটা, কিভাবে নৃশংসভাবে তার ছেলে এবং তার গাড়ির দ্বারা কৃষকদেরকে পিষে মারা হয়েছিল। আজকে তাকে আবার টিকিট দেওয়া হয়েছে। আজকে শান্তনু ঠাকুরকে টিকিট দিয়েছে, সে কদিন আগে গলা বড় করে সিএ হবে বলে চেঁচাচ্ছিল। আজকে নরেন্দ্র মোদীর বুকে পাটা হলো না একবারও সিএ শব্দটা উচ্চারণ করার, এটাকে দিয়েই তো বলি আমরা বিগেস্ট জুমলা পার্টি। আমি আর কয়েকটা কথা বলতে চাই আপনাদেরকে এখানে। আজকে ওরা বলেছিল প্রত্যেক বছর 2 কোটি করে চাকরি দেবো। আজকে মানুষ কেন ভোট দেবে বলুন তো মোদীকে? শুধু মোদী সাদা দাঁড়িয়ে আছে, হ্যাঁ উনি ভালো কাপড় পরে আসেন, 56 ইঞ্চি ছাতি, টিপটপ ড্রেস পরে আসবেন, ভালো করে প্রচার করবেন, রেডিওতে বড় বড় ছবি দিয়ে রাস্তার পেট্রোল পাম্পে ছবি লাগাবেন বলে ভোট পাবেন? আজকে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তারা কি দিতে পেরেছে মানুষকে? 2 কোটি করে চাকরি প্রত্যেক বছর মানুষ দেখতে পারে। মানুষ কি দেখতে পেরেছে? 45 বছরের বেকারত্ব রেকর্ড ভেঙেছে এই ভারতীয় জনতা পার্টির সরকার। হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়া কখনো হাঙ্গার ইন্ডেক্সে র্যাঙ্কিং এ চলে গেছে। বেশ আমি আসবো বিজেপির কাছে, কেন ভোট দেবে, কি রিপ্লাই রয়েছে আপনারা? এই যে ধরুন অজয় মিশ্রকে আপনারা প্রার্থী দিচ্ছেন, আর আপনি একটু আগে বললেন যে একটা বিরাট রাজনৈতিক ঘরানা রয়েছে। হ্যাঁ, সুষমা স্বরাজের রাজনৈতিক পরিচয় নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই, কিন্তু তার কন্যা এই বাঁশুরি স্বরাজ, তিনি একজন আইনজীবী হিসেবে বিদেশ থেকে পাশ করে আসা লয়ার, তার আইনজীবী সত্তা নিয়ে আমার প্রশ্নের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তিনি বিজেপির আইনজীবী সেলের অন্যতম সদস্য, তার বাইরে তিনি রাজনৈতিক কোন আন্দোলনের পুরোধা ছিলেন আপনি এটা জানাতে পারেন দর্শকদের? আমরা ঋদ্ধ হব। অবশ্যই বলি, এই উত্তরটাই দিতে চাইছি, কারণ আমি বিগত একটা সময় 10 বছরের উপরে দিল্লিতে থাকতাম, চিত্তরঞ্জন পার্কে থাকতাম। আমি সেই নারার সাক্ষী যখন ভারতীয় জনতা পার্টি বলেছিল পেহেলি বাড়ি অটল বিহারি, দুসরি বাড়ি বেহেন হামারি। আমি দেখেছিলাম টোটাল জায়গাতে সুষমা স্বরাজজিকে আমি সেই সময় থেকে চিনি, যেই সময় 8 নম্বর সফদরজং লেনে উনি বিরোধী দলের সুষমা স্বরাজের কথা হচ্ছে না, বাঁশুরি স্বরাজের কথা বলছি। আপনি আমাকে পুরো উত্তরটা যদি না দর্শক বন্ধুদের দিতে দেন তাহলে আমি অন্য কারো উত্তর তো দেব না, আমার নিজের উত্তরটা দেব। আমি সেই সময় থেকে চিনি যে সময় 8 নম্বর সফদরজং লেনে উনি বিরোধী দলনেত্রী হিসাবে ছিলেন, কিন্তু আমি সেই সময় থেকে যে লাস্ট ডে উনি মিনিস্টার হিসেবে পদত্যাগ, তারপর পর্যন্ত আমি দেখেছি ওখানে প্রত্যেকটা জনসভায়, প্রত্যেকটা সভায়, প্রত্যেকটা স্ট্রিট কর্নারে বাঁশুরিদিকে দেখা যেত। এবং শুধু দেখা যেত না বলে অসুবিধা, এখন বলছে দেখা যেত তাতেও অসুবিধা। দুটো তো অন্ধকারে শুধু দেখা যাওয়াটা না, উনি কর্মী ছিলেন, বাঁশুরিদি বিজেপির কর্মী একটা, এবং লাস্টে উনি কিন্তু পজিশনে ছিলেন, লাস্টে উনি পজিশনে ছিলেন একমাত্র বিজেপির আইনজীবী সেলের সদস্য। তার আগে আপনারা জানেন না, আপনি বলুন সাংগঠনিক কোনো দায়িত্ব আছে? সাংগঠনিক কোনো দায়িত্ব আছে? তার আগে উনি নিউ দিল্লি যুব মোর্চায় ছিলেন, তো নিউ দিল্লি যুব মোর্চা ভুল করলে হবে না। সুষমা স্বরাজের উনি বাঁশুরিদি নিউ দিল্লি যুব মোর্চা মেম্বার ছিলেন। অজয় মিশ্র টেনি নিয়ে কি উত্তর আছে একবার শুনে নি। অজয় মিশ্র টেনি নিয়ে কি উত্তর আছে? না, দেখুন আজকে যে বিষয়গুলো হয়েছে শুধু এটা অভিযোগের ভিত্তি রয়েছে। আসবো কংগ্রেসের কাছে, শুনেছি কংগ্রেসকে জিজ্ঞাসা করবো সুমন রায়চৌধুরী দেখছে, বাংলার মানুষ দেখছে, এদেরকে বাচ্চা ছেলে বাংলার মানুষ দেখছে, মিডিয়াতে আসছে, দল পাঠাচ্ছে, একটা ভিতর থেকে উৎসাহ দলকে ডিফেন্ড করার। ও নিজেও জানে কত বড় অর্বাচীনের মতন কথা বলছে।
হ্যাঁ, আমি সচিন পাইলট বা দীপিন্দর হুদার সঙ্গে যদি ও সুষমা স্বরাজের মেয়েকে একই পংক্তিতে নাবাতে চায় বা একই পংক্তিতে রাখতে চায় যে ওরাও যতটা রাজনীতি করেছিল সুষমা স্বরাজের মেয়েও ততটা রাজনীতি করেছে, আমার সত্যি ওকে কিছু বলার নেই। বয়সে অনেক ছোট, তো আমি ওকে ওই ধরনের আক্রমণ করতে পারবো না। কিন্তু একটা জিনিস বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষের সামনে প্রমাণিত হয়ে গেল, বিজেপি যেই কথাটা মুখে বলে নিজের ক্ষেত্রে, আমি তোমায় ইন্টারাপ্ট করিনি, মাথা নেড়ো না, নিজের ক্ষেত্রে সেটা পালন করতে নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা ব্যর্থ। বাংলার মানুষ আজকে দেখলো এই পরিবারবাদের যে তত্ত্ব ওরা ভারতবর্ষের সামনে তুলে ধরে সবটা মিথ্যা, একটা মিথ্যাবাদী সচিন পাইলটের বড় শত্রু অশোক গেহলট, ভারতীয় জনতা পার্টি নয়। ছোট্ট সচিন পাইলট করে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে যখন বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে বাংলার জন্য 20টি আসনে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর দুদিন বাংলায় সভা করলেন, যে সভা থেকে আজকেও, গতকালের পর আজকেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসকে। তার প্রধান আক্রমণের জায়গা ছিল 1 মহিলা ভোট এবং 2 হচ্ছে দুর্নীতি। কি বলেছেন দুর্নীতি নিয়ে, তৃণমূল কংগ্রেসকে কি আক্রমণ করেছেন আমরা শোনাবো দর্শকদের। कोशिश है कि केंद्र सरकार की योजना पर अपना स्टिकर लगाएं और हर स्कीम को जरा देशवासी भी सुन लें। ये बंगाल की क्या पहचान बन गई है, यहां की टीएमसी ने बंगाल को कैसे बदनाम किया है, टीएमसी में किस प्रकार के कारनामे चल रहे हैं, आपको जानकर के चौंक जाएंगे। ये टीएमसी सरकार हर स्कीम को स्कैम में बदल देती है। स्कीम को स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है। टीएमसी का मतलब ही बदल गया है। टीएमसी का मतलब है तू मैं, करप्शन ही करप्शन। তৃণমূল কংগ্রেস উনি টিএমসির মতলব বলছিলেন, আমি তো ওনার মুখ দেখলেই মনে পড়ে বিগেস্ট জুমলা পার্টি, ওনার দলকেই দেখে। আজকে স্ক্যাম নিয়ে এত কথা হচ্ছে, কারাপশন নিয়ে এত কথা হচ্ছে, বাংলার মানুষ অবশ্যই ভোট দেওয়ার আগে এটা দেখবে যে নারদা স্ক্যামে যেই শুভেন্দু অধিকারী তোয়ালে মুড়ে টাকা নিচ্ছিলেন ক্যামেরার সামনে, সেই ভিডিওটা দেখানো হয়েছিল মুরলীধর লেনে। বিজেপির বড় বড় নেতারা দেখিয়ে বলেছিলেন শুভেন্দু চোর। সেই চোরকে নিয়ে এসে লিডার অফ অপোজিশন করলো এই ভারতীয় জনতা পার্টি। 2 নম্বর নাম বলি হেমন্ত বিশ্ব শর্মা, যখন উনি কংগ্রেসে ছিলেন তখন ভারতীয় জনতা পার্টি লিডাররা আসামে দাঁড়িয়ে বলেছিল যে উনি ওয়াটার সাপ্লাই স্ক্যামে জড়িত এবং ওনার নাম করে লিফলেট বিলি করা হয়েছিল গোটা আসাম জুড়ে যে হেমন্ত শর্মা ওয়াটার সাপ্লাই স্ক্যামে টাকা চুরি করেছেন। 3 নম্বর বলি শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশ বেপং কেলেঙ্কারি, ওয়ান অফ দি মোস্ট হাইলাইটেড স্ক্যাম ইন ইন্ডিয়া। আমি কেন বলছি এই কথাগুলো, এই 3টে স্ক্যামের আপনার কথা বললাম, নারদা, বেপং কেলেঙ্কারি এবং ওয়াটার সাপ্লাই স্ক্যাম। 3 জনের মধ্যে আমরা দেখলাম সেই নেতাগুলোকে বিজেপি আবার নিজের দলে নিয়ে চোরগুলোকে সাধু পুরুষ করে নেতা করলো। বাংলার মানুষ এটা দেখছে। বাংলার মানুষ তার সাথে সাথে এটাও দেখছে যেই পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সচিব, মহাসচিব পদে ছিলেন, মিনিস্ট্রিতে ছিলেন, 6 দিনের মাথায় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমাকে শেষ করতে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে সাসপেন্ড করলেন। এটাও আমরা দেখেছি অনুব্রত মণ্ডল এবং অন্যান্য যে লিডারগুলো আছে, পার্টি বা গভর্নমেন্ট কোনোভাবে বাধা সৃষ্টি করছে না। তাই বিজেপি কে ভোট দেওয়ার আগে বা তৃণমূলকে ভোট দেওয়ার আগে বাংলার মানুষ অবশ্যই এটা বিবেচনা করবে যে আমরা কোন দলকে ভোট দেব। যেই দল আজকে যাদেরকে চোর দেখে কালকেই তাদেরকে নেতা করবে সেই দলকে, না সেই দলকে যে চোরদেরকে কোনোভাবে কোঅপারেট করছে না। আমার আস্থা বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। স্ক্যাম নিয়ে কথা বলছেন, এক তো যেমন ধরুন এই এত উদাহরণ দিল, তার সঙ্গে সঙ্গে বলি আপনাদের দলের পক্ষ থেকে অনুপম হাজরা, তিনি সুকান্ত মজুমদারের নেতৃত্ব দানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সুভাষ সরকার কেন্দ্রীয় মন্ত্রী, আপনাদের সাংসদ, সেই সুভাষ সরকারের বিরুদ্ধে আপনাদের দলের নেতা তিনি বলছেন তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে, আরও নানা দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু আপনারা তাদেরকেই প্রার্থী করছেন কেন বলতে পারেন? আর এই যে স্ক্যামের যে জবাবগুলো সেটাও অবশ্যই দেবেন। দেখুন, প্রথম কথা, স্ক্যামের জবাব তো সবার আগে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে এই যারা এত বড় বড় কথা বলছে তারা
কোন জায়গাতে এই যে এক স্মুথলি 10 বছর সরকারটা চললো, এরা কি বলছে আমাদের এখান থেকে এ গেছে, সে স্ক্যাম করে গেছে, আমাদের অমুক দল থেকে অমুক ছিল তখন স্ক্যাম করে গেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকারে থাকাকালীন এই কেন্দ্রের সরকার আজকে এই 10 বছরে আরে জেলে ঢোকানোর কথা আজকে লিডার অফ অপোজিশন বলেছিল চাক্কি পিসিং। আমি এটাই বলছি, আমি এটা কেন্দ্রের শুভজিৎ, তুমি যদি আমার প্রত্যেকবার ইন্টারাপ্ট করো আমি কিন্তু এরপরে তোমাকে একটা বারও কথা বলতে দেবো না। আমি তোমাকে প্রমিস করলাম একটা কথা তুমি বলতে পারবে না। আর আমার গলা যা আছে তুমি বললে কেউ শুনতে পারবে না। 224 এর পরে 24 এর পর 400 বার 24 এর পর 400 বার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ দেখাতে পারবে না। 25 এর মধ্যে সরকার ভাঙবে। শ্রমিক, আপনার বক্তব্যটা হচ্ছে যে কোথাও বলতে যদি না দেওয়া হয়, এটা আমার বক্তব্য দর্শক বন্ধুকে দিতে হবে। দেখুন পরিষ্কার আছে, অজিত পাওয়ারের বিরুদ্ধে পদক্ষেপ করার পরিষ্কার আছে 10 বছরে স্মুথলি কেন্দ্রে যে সরকার চলেছে একটা কোনো অভিযোগ নেই, একটা নট এ সিঙ্গেল একটা কোনো অভিযোগ কেন্দ্রের সরকারের উপরে নেই। কোন কেন্দ্রের মন্ত্রী, কোন কেন্দ্রীয় মন্ত্রী, মোদিজির মন্ত্রিসভার মন্ত্রী শুভেন্দু পেয়েছেন আরো দেয়, আরে শুভেন্দু নারোদয় ক্লিন পেয়েছে এর জন্য। আরে শুভেন্দু অধিকারী তো ছিল তোমাদের নেতা, তোমাদের সৌগত রায় পায়ে ধরেছিল, সৌগত রায় পায়ে ধরেছিল, ক্যামাক স্ট্রিটে পায়ে ধরেছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা করে না? স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ, স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ। আচ্ছা শুভেন্দু অধিকারীকে রাজ্যের মন্ত্রী কে করেছে? শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে আমরা এলপি করেছি, তুমি তো রাজ্যের মন্ত্রী করেছিল। মমতা ব্যানার্জি তো রাজ্যের মন্ত্রী করেছিল, তোমরা চুরি করার জন্য, তোলা তোলার জন্য, 75% এর জন্য, 75% এর জন্য। আসল লজ্জা মমতা ব্যানার্জির করা উচিত। এবং এই করাপশনটা নিয়েই রাজ্যের শাসক দলকে, কিন্তু ভারতীয় একটা কথা আছে না, আপনি আচুরি ধর্ম পরকে শিখাও। আপনার কি মনে হয় ভারতীয় জনতা পার্টির এই প্রবাদ বাক্য স্মরণে রাখা উচিত? দেখুন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে প্রথমে আমি তো মনে করি নোটবন্দি হচ্ছে স্বাধীন ভারতের সর্ববৃহৎ স্ক্যাম। নোটবন্দি, রাফায়েল কেলেঙ্কারি, ফ্রিডম 251, বিভিন্ন ধরনের গুণাবলী দিয়ে শোভিত এই নরেন্দ্র মোদীর সরকার। উনি আঙুল তুলতেই পারেন তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূল কংগ্রেসের দিকেও বহু স্ক্যাম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। এটা অত্যন্ত লজ্জার যে স্বাধীনতার পরে এই প্রথম একটি রাজ্যে সরকার রয়েছে যে সরকারের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে সাংসদরা লাইন দিয়ে শ্রীঘর যাত্রা করেন, মুখপাত্র অবধি, দলের মুখ্য মুখপাত্র অবধিও জেল খেটে এসছে। এটা যেমন ঠিক, তেমনি নরেন্দ্র মোদীর সরকার এমন লেভেলে দুর্নীতিটা করেছে, সত্যি আমাদের মতন সাধারণ মানুষ যারা রাজনৈতিক চর্চা করেন না, দুম করে ওটা আইডেন্টিফাই করা খুব মুশকিল। খুব সূক্ষ্মভাবে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর সরকার দুর্নীতি করে গেছেন। সেই ডিমনিটাইজেশন দিয়ে শুরু হয়েছিল, তারপরে লম্বা লিস্ট রয়েছে। সেই জন্য একে অন্যের দিকে আঙুল তুলতে পারেন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোলার অধিকার আছে, কিন্তু আমি মনে করি এরা কয়েনের এপিট আর ওপিট, এরা একটু ছোট, ওরা একটু বড়, বিষয়টা একদম এক। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র বিভিন্ন দুর্নীতি নয়, তার পাশাপাশি 100 দিনের কাজ, যে 100 দিনের কাজের টাকা গত 1 তারিখের মধ্যেই প্রাথমিক কিস্তি সম্পূর্ণ করেছে রাজ্য সরকার, বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সেই 100 দিনের কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন আমরা একবার শোনাবো। 25 लाख फर्जी मनरेगा जॉब कार्ड बनाए गए, जो पैदा नहीं हुआ था उसका कार्ड बना दिया, जो पैसा गांव में गरीब मजदूर को मिलना चाहिए था उसको टीएमसी के तोलाबाजों ने लूट लिया। আমি আসবো সৌমিক রাহা বিজেপি মুখপাত্রর কাছে। আজকে প্রধানমন্ত্রী বলছেন এ রাজ্যে 25 লক্ষ ভুয়ো জব কার্ড, তাই তো?
আমার একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই লোকসভার শীতকালীন অধিবেশনে 5ই ডিসেম্বর সাধ্বী নিরঞ্জন জ্যোতি তিনি জানিয়েছেন যে সবচেয়ে বেশি যেটা ভুয়ো জব কার্ড পাওয়া গিয়েছে সেটা উত্তরপ্রদেশে, সংখ্যাটা 2,96,464 এবং পশ্চিমবঙ্গ সেই তালিকাতে আছে, পশ্চিমবঙ্গের নাম, সেখানে সংখ্যাটা হচ্ছে 5,263। কে সত্যি কথা বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী না প্রধানমন্ত্রী? দেখুন, প্রধানমন্ত্রীর কাছে যা তথ্য রয়েছে অতি অবশ্যই আজকে রিসেন্ট তথ্য যা রয়েছে তা প্রধানমন্ত্রীর কাছে থাকবে, এবং আপনারা প্রত্যেকে জানেন প্রধানমন্ত্রীর একটা নিজস্ব ইন্টেলিজেন্স থাকে। সেই ইন্টেলিজেন্স, তার মানে সেখানে মিথ্যা কথা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী? আপনি বলছেন শীতকালীন অধিবেশনে বিবৃতি দিয়েছেন কিন্তু লিখিত প্রশ্নের ভিত্তিতে। কেন্দ্রীয় মন্ত্রী কথাটা কবে বলেছিলেন? 5ই ডিসেম্বর 2023। রাজনীতিতে এই যে চাটা আমি ধরলাম, এই ঠোঁট অবধি আনবো, এই সময়ের মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে। এটা রাজনীতি, আমার কথা না, এটা রাজনীতি। তার মানে এই রাজনীতির ভুয়ো জব কার্ডের কথা বলছেন। এই 25 লক্ষ ভুয়ো জব কার্ডের কথা তাহলে কেন্দ্রীয় সরকারের জানানো উচিত ছিল বিবৃতি দিয়ে, কেন জানায়নি? অতি অবশ্যই সেই সময় হয়তো সেই দিনকে এই কথার ভিত্তিতে এত বড় একটা অভিযোগ একটা সরকারের বিরুদ্ধে, তাহলে সেটা কিসের ভিত্তিতে? কেন? আমি তো পরিষ্কার দেখছেন দেখুন, ব্যাপারটা হচ্ছে বিজেপির প্রতিনিধি এখানে অনেক ধরনের যুক্তি দেবে, স্বাভাবিক, তার দলের আঙ্গিক থেকে তিনি বলবেন, কিন্তু বক্তব্য হচ্ছে নরেন্দ্র মোদী যে বারবার তৃণমূলকে অ্যাকিউজ করছে, ঠিক যে তৃণমূল চুরি করেছে, লুট করেছে, কিন্তু সেই চোর চিটিং মাঝে সবার আগে বিজেপি চলে যাচ্ছে। ওই দেখুন, ওই টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে মমতা, এই কি বলে, শুভেন্দু অধিকারী পাশে বসে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে পুত্র সমর ছিলেন, যিনি পুত্রর মতো ছিলেন, সেই শুভেন্দু অধিকারী যে চুরি করেছে, লুট করেছে, সেই ভিডিও দেখাচ্ছে বিজেপি অফিস থেকে। অধিকারীকে বিজেপি নেতা বানায়, সাধারণ মানুষ নেতা বানিয়েছে। শুভেন্দু অধিকারীকে সাধারণ মানুষ, এই যে মমতা ব্যানার্জিকে হারিয়েছে 1956 কে হারিয়েছে, এই সাধারণ মানুষ দিয়েছে। শুভেন্দু অধিকারীকে নেতা সাধারণ মানুষ নিশ্চয়ই হারিয়েছে, অস্বীকার করছি না। আমি বলছি এই শুভেন্দু অধিকারী যে চুরি করেছে বলে তোমরা একসময় বলতে, 2015-16 আমি ভুল না হলে অমিত শাহ এখানে এসে বলেছিল ব্রিগেডের মাঠে ভাগ মুকুল ভাগ, সেই মুকুল তারপরে বিজেপিতে চলে গেল। যত ধরনের চোর, চিটিংবাজ, অসামাজিক জীব, সেগুলো চুরি করে, চিটিংবাজি করে, বিজেপি চলে যায়। তার মানে এখানে কি উনি এখানে বলছেন যে তৃণমূল চুরি করেছে, তৃণমূলের চোর চিটিংবাজদের কি উনি আহ্বান দিচ্ছে যে আসো বিজেপিতে জয়েন করো, তোমাদের সমস্ত কেস আমি ডিসমিস করে দেবো? তৃণমূল আমাদের মূল মুদ্রা, তৃণমূল দলটার উপরে, তৃণমূল শুভেন্দু অধিকারী ভালো লোক, সেটা তো নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী আছে। শুভেন্দু অধিকারী যখন দুজনের মাইক মিউট করতে হবে, এয়ারে যেন এদের দুজনের গলা না যায়। আমি আসবো কংগ্রেসের কাছে, আসছি। দুজনের গলা বন্ধ করা হয়ে গেছে, দুজনের গলাই বন্ধ করা হয়েছে। সৌমিক আপনার গলা শোনা যাচ্ছে না, ওর গলাও শোনা যাচ্ছে না। আসবো কংগ্রেসের কাছে। যেটা আমার প্রশ্ন, আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও প্রধানমন্ত্রীর দাবি 42টি আসনেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে, যাদের এই মুহূর্তে বিধায়ক সংখ্যা 70, এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আপনারা বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই বিরোধিতার জায়গা থেকেই তুলছেন, কিন্তু এই 42টা সিট এবং তার পাশাপাশি 20টা প্রাথমিক তালিকা বেরিয়েও গেল, কিভাবে দেখছেন? তার সম্ভাবনা সম্পর্কে আপনাদের কি মূল্যায়ন? দেখুন, আমাকে যে আলোচনাটা হচ্ছিল তার থেকে ফাট করে সরিয়ে দিলে হবে না, আমাকে একটু শুভেন্দুবাবুর কাছে আসতে হবে, তারপরে আমি নরেন্দ্র মোদীর কাছে যাবো। বলুন। দেখুন, শুভেন্দু অধিকারী চুরি করেছেন, তোয়ালে মুড়ে টাকা নিয়েছেন, বিজেপি পার্টি অফিস থেকে দেখিয়েছে। শুভেন্দু অধিকারী জননেতা, আবার শুভেন্দু অধিকারী আজকে হঠাৎ একটা ভিডিও খুঁজে পেয়েছিলাম, এখন সময় খুব অল্প বলে আমি আর দেখাচ্ছি না। শুভেন্দু অধিকারী হাজরা মোড়ে দাঁড়িয়ে বলছে আমার দ্বারা কোনো খারাপ কাজ হয় না, খারাপ কথা আমার মুখ থেকে বেরোয় না, আমি বিদ্যাসাগরের দেশের লোক।
তারপরেই দেখলাম রাহুল গান্ধীকে কি ভাষায় আক্রমণ করলো, এবং আবার আশুতোষ কলেজের সামনে আবার গাড়ির থেকে মুখ বাড়িয়ে অমুকের বাচ্চা টমুকের বাচ্চা বলল। হ্যাঁ, যাই হোক, তা শুভেন্দু অধিকারীর কোয়ালিটি সম্বন্ধে হঠাৎ করে শ্রমিক যদি বলে, অবশ্যই এটাও লেজিটিমেট রাইট, ও নেতাকে ডিফেন্ড করবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 42টা আসন। দেখুন, এটা পলিটিক্যাল ন্যারেটিভ। যে পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে নিয়ে দাঁড় করিয়েছে, আগামী প্রজন্মকে প্রায় হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। আগামী প্রজন্ম জানে না যে আমি 5,000 টাকা মাইনের চাকরি পাবো না 50,000 টাকা মাইনের চাকরি পাবো না কত টাকা মাইনের চাকরি পাবো, হাতে পুরো হারিকেন ধরিয়ে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে নিজেদের কর্মীদের যদি চাঙ্গা না করেন, ওনার পক্ষে অসুবিধা। দ্বিতীয় কথা, তৃণমূল কংগ্রেস যে কটা আসন নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদী সিএ নিয়ে একদিকে বক্তব্য রাখলেন না, একদিকে বলে দিলেন যে মানরেগাতে 25 লক্ষ ভুয়ো জব কার্ড হয়েছে, অন্যদিকে কেন্দ্র রিপোর্টই বলছে যে বাংলা 5 বার টপ পজিশন হোল্ড করেছে মানরেগাতে। বিজেপি একটা কথা বলে সোমবারে, মঙ্গলবারে তার উল্টো কথা বলে। এটা প্রথমবার নয়। এনআরসি নিয়ে কি হয়েছিল, অমিত শাহ বাংলায় এসে বলেছিল যে এনআরসি করব, অন্যদিকে নরেন্দ্র মোদী অন্যান্য নেতারা বলছে না এনআরসি করার তো কথা আমরা বলিনি। এই বিজেপি বিগেস্ট জুমলা পার্টি, আমরা বারবার বলছি, এরা বলে এক করে এক। তাই বাংলার মানুষ এবং দেশের মানুষ পরিষ্কারভাবে দেখছে, যারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আগামী দিনে তাদেরকে লোকসভা ছাড়া করবে দেশের মানুষ। মানে আমি আজকে আপনাদের এই স্টুডিওতে এসে আমি অত্যন্ত মানে একটা নিজেকে গর্বিত মনে করছি। সত্যি কথা, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি হ্যাঁ তো আজকে মোদি হ্যাঁ তো চুরি মুমকিন হ্যাঁ, মোদি হ্যাঁ মোদি হ্যাঁ বিজেপি আর কিছু হতে পারে না। কেন কিছু বলছেন না? এর থেকে হবে না, মানে ভাবতে হবে। অমিত শাহ জি বলে দিয়েছে সিএ সফলতা তৃণমূল কংগ্রেসের সফলতা হতে পারে না। ও বিজেপি করে আমি কখন বললাম ভাই, আমি দারুণ খুশি এর থেকে। আজকে এখানে শেষ করছি। বাংলা বলছে সময় একেবারেই শেষ। আমাদের সঙ্গে ছিলেন সৌমিক রাহা, মোহাম্মদ জিশান, সুমন রায়চৌধুরী, শুভজিৎ সরকার। আপনাদের সকলকে আপনাদের বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।